নমস্কার সকলকে। আশা করছি সকলে সুস্থ স্বাভাবিক রয়েছ। বিগত দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পাওয়া গেছে আজকে 24শে জানুয়ারি, সেগুলো আলোচনা করে নেওয়া যাক। তো চলুন আজকের ভিডিও শুরু করা হোক। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ভারত বিশ্বের কততম 5G ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়। ভারত দ্বিতীয় 5G ব্যবহারকারী বৃহত্তম দেশে পরিণত হয়েছে। মাত্র 3 বছরে ভারত মোট 40 কোটি ভারতের জনগণ 5G ব্যবহারকারীর মাইলস্টোন অর্জন করে নিয়েছে। টেলিকমের ক্ষেত্রে ভারতের নতুন রেকর্ড গড়েছে। বিশ্বের একাধিক দেশ 5G প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও ভারত যেন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভারতের যে পাবলিক রয়েছে, ভারতের জনগণ, ভারতের বিশেষ করে জেনজি যাকে বলছি আমরা, এই সমস্ত 5G ব্যবহারকারী যারা রয়েছেন তারা দুর্দান্ত এখানে ভূমিকা পালন করছেন। এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের 92তম 92nd গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্জেন বর্সনি। ভারতের 92তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন দিল্লির তরুণ দাবারু আরিয়ান বার্সনি, যিনি জানুয়ারি 2026-এ আর্মেনিয়ার আন্দ্রানিক মার্গিয়ান মেমোরিয়াল জিতে এই খেতাব অর্জন করেছেন মাত্র 21 বছর বয়সে। গ্র্যান্ড মাস্টার সম্পর্কে, গ্র্যান্ড মাস্টার কী জিনিস? তো গ্র্যান্ড মাস্টার হচ্ছে আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সর্বোচ্চ একটা খেতাব, যেখানে দাবা খেলার জন্য এটা দেওয়া হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছাড়া গ্র্যান্ড মাস্টার হলো একমাত্র খেতাব যা একজন দাবা খেলোয়াড়ই অর্জন করতে পারে। একবার অর্জন করার পর আজীবন একজন খেলোয়াড় এই পদবীর দাবিদার থাকেন। দাবার পরিভাষায় সংক্ষেপে এই পদবীকে বলা হয় জিএম অর্থাৎ জি ফর গ্র্যান্ড, এম ফর মাস্টার, গ্র্যান্ড মাস্টার। এছাড়া দাবার অন্যান্য পদবী বা খেতাব সংক্ষিপ্ত হয় এইভাবে: FM অর্থাৎ ফিদে হচ্ছে একটা সংস্থা, FIDE ফিদে। CM অর্থাৎ ক্যান্ডিডেট মাস্টার। IGM অর্থাৎ ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার আন্তর্জাতিক মাস্টার, এবং ফিদে মাস্টার পদবী মহিলা ও পুরুষ দুজনেই এখানে অর্জন করতে পারেন। আজকে 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রথমবার চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার কারণে মহাকাশ স্টেশন থেকে, ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কোন সদস্যদের যে ফিরিয়ে নেওয়া হয়েছে, এটা কোন সংস্থা দ্বারা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে স্পেস এক্স। প্রথমবারের মতো আমেরিকান মহাকাশ সংস্থা অর্থাৎ নাসা মহাকাশ থেকে মেডিকেল ইভাকুয়েশন অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে মেডিকেল এমার্জেন্সির জন্য। ইতিহাসে প্রথমবারের মতো নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 4 জন মহাকাশচারীকে চিকিৎসা সংক্রান্ত কারণে ফিরিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ মহাকাশে তো গেছে এর আগে অনেক মহাকাশচারী, কিন্তু তাদেরকে ফিরিয়েও আনা হয়েছে এই প্রথমবার চিকিৎসা সংক্রান্ত কারণে। অর্থাৎ সেখানকার একজন সদস্যের মধ্যে এমন ছিল যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন ছিল, যার জন্য তাকে ফিরিয়ে আনা হয়েছে। তো এখানে যে 4 জন গিয়েছিলেন তাদের সকলকেই এখানে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। 4 জন মহাকাশচারী একটি স্পেস এক্স ক্যাপসুলে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রওনা হয়েছেন। মহাকাশচারীদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের, রাশিয়া, জাপানের মহাকাশচারীরাও রয়েছেন। তাছাড়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন। একজন মহাকাশচারীর অসুস্থতার কারণে নাসা তাদের মিশনের সময়কাল কমাতে বাধ্য হয়েছে। এই 4 জন মহাকাশচারীকে 2025 সালের আগস্ট মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল এবং ফেব্রুয়ারির শেষের দিকে তাদের আনার কথা ছিল, কিন্তু মেডিকেল এমার্জেন্সির জন্য তাদের এই মুহূর্তেই নিয়ে আসা হয়েছে। আজকে 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নীতিন নবীনজিকে বিজেপি পার্টির সর্বভারতীয় সভাপতি নিযুক্ত করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলার কল্যাণসুর ব্লকের নির্ণায়মান বিরাট রাম মন্দির, যেটা পৃথিবীর বৃহত্তম রাম মন্দির নির্মিত হচ্ছে বিহারে, সেইখানে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়েছে। তামিলনাড়ুর মহাবলীপুরম থেকে বিহারে, অর্থাৎ এটা তৈরি হয়েছে তামিলনাড়ুর মহাবলীপুরমে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে। দীর্ঘ 2100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষমেশ এখানে এসে পৌঁছেছে। ওজন হচ্ছে 210 টন, উচ্চতা হচ্ছে 33 ফুট। পুরাণে কথিত 1008টি লিঙ্গ দ্বারা নির্মিত হয়েছে দেবাদিদেবের এই বিরাট একটি শিবলিঙ্গ। তামিলনাড়ুর মহাবলীপুরম পাট্টিবাডু গ্রামে নির্মিত হয়েছে এই বিরাট শিবলিঙ্গটি। অর্থাৎ এখানে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 1008টি শিবলিঙ্গ দ্বারা নির্মিত হয়েছে এই শিবলিঙ্গটি। বিহার সম্পর্কে যদি আমরা দেখি, তো বিহারের রাজধানী হচ্ছে পাটনা। বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্তমান নীতিশ কুমার। বিহারের রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ খান।
বিহারের মাঝখান দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে গেছে, এদিক থেকে গণ্ডক নদী, কোসি নদী, এদিকে দেখতে পাচ্ছি আমরা মালদা মহানন্দা নদী এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, এবং নিচে থেকে দেখতে পাবো আমরা সোন নদী প্রবাহিত হয়েছে। তো এইগুলো হচ্ছে বিহার সংক্রান্ত তথ্য। বিহারের যদি উপর দিকে দেখি তাহলে নেপাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি, নিচে ঝাড়খণ্ড, আর আমাদের রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে পশ্চিমবঙ্গ, এবং বিহারের পশ্চিম দিকে রয়েছে উত্তরপ্রদেশ, পূর্ব দিকে রয়েছে পশ্চিম বাঙ্গাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আমেরিকার পর কোন দেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ইস্তফা দিয়েছেন? তো ইনি হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘের বিভিন্ন রকম সংস্থা থেকে ইস্তিফা দিয়েছেন। কেন ইস্তিফা দিয়েছেন? তো ইসরায়েলের যিনি বিদেশমন্ত্রী রয়েছেন গিদন সার 2026 সালে তিনি ঘোষণা করেছেন যে ইসরায়েল জাতিসংঘের 7টি সংস্থা থেকে ইস্তফা দিয়েছে। কেন দিয়েছে? এর কারণ বলেছে জাতিসংঘের যে এই সংস্থাগুলো, অর্থাৎ যেখান থেকে ইস্তিফা দিয়েছেন সেই সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং বারবার ইসরায়েলকে নিজেদের নিশানায় নিচ্ছে। তাই জন্য ইসরায়েল এই সংস্থাগুলো থেকে বাইরে বেরিয়ে এসেছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাও এরকম সংস্থা থেকে বাইরে বেরিয়ে এসেছিল। রাজধানী যদি দেখি ইসরায়েলের জেরুজালেমে রয়েছে, এবং প্রধানমন্ত্রী রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, মুদ্রা রয়েছে এখানকার সেকেল। ইসরায়েলের কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি তো ইসরায়েল সম্প্রতি সোমালিল্যান্ডকে স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারত অপারেশন বিজয় চালিয়েছিল। যখন ইসরায়েল এবং গাজার যখন যুদ্ধ লেগেছিল সেই সময় যে ভারতীয় নাগরিকদের ইসরায়েল থেকে ফিরিয়ে আনা হয়েছিল সেটি কী অপারেশন ছিল? অপারেশন বিজয়। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 69তম সদস্য হয়েছে ইসরায়েল। গাজার ওপরে অতিক্রম করা অর্থাৎ গাজাকে নিজেদের দখলে নিয়ে নেওয়ার ঘোষণা করেছে ইসরায়েল। এটি হচ্ছে ইসরায়েলের ম্যাপ। ইসরায়েলের ম্যাপ যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো এই যে এটি হচ্ছে পুরোটা ইসরায়েল। এখানে দেখতে পাবো আমরা ইসরায়েল এবং জর্ডান যে দেশ রয়েছে, মাঝখানে রয়েছে ডেড সি অর্থাৎ মৃত সাগর। এরপরে দেখতে পাবো ইসরায়েল এদিকে ভূমধ্য সাগরের সঙ্গে বর্ডার শেয়ার করছে। এদিকে নিচের দিকে রয়েছে ইজিপ্ট, মিশর, আর আপনারা এদিকে দেখতে পাবেন উত্তর দিকে রয়েছে সিরিয়া এবং ওদিকে রয়েছে লেবানন। 7 নম্বর প্রশ্ন রয়েছে, রেটিং.com দ্বারা 2026-এ বিশ্বের সুরক্ষিত এয়ারলাইন কাকে ঘোষণা করা হয়েছে? তো বিশ্বের সুরক্ষিত এয়ারলাইন ঘোষণা করা হয়েছে অপশন সি ইতিহাদ এয়ারওয়েজকে। 2026 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইনের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন নিরাপত্তামূলক সংস্থা এয়ারলাইন রেটিংস.com। সংস্থাটি বিশ্বব্যাপী প্রায় 320টি বাণিজ্যিক এয়ারলাইন তথ্য বিশ্লেষণ করে এবং এই র্যাঙ্কিংটা তৈরি করে সবচেয়ে নিরাপদ ফুল সার্ভিস এয়ারলাইন 2026-এ প্রথমে রয়েছে ইতিহাদ এয়ারওয়েজ, তারপরে রয়েছে ক্যাথে প্যাসিফিক, কান্তাস, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এয়ারলাইন, ইভা এয়ার, ভার্জিন অস্ট্রেলিয়া, কোরিয়ান এয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন 10টি পরপর তালিকা দেওয়া রয়েছে এবং এই তালিকায় ভারতের নাম দূর দূর তক নেই হয়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, 2026 সালের যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস আছে এটা কোথায় আয়োজিত হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে লাদাখে। খেলো ইন্ডিয়া উইন্টার গেম জম্মু কাশ্মীর লাদাখ এখানে হচ্ছে আয়োজিত হতে চলেছে 2026 সালের এই প্রতিযোগিতা। মার্কিন রাষ্ট্রপতি গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য বিরোধিতা করার জন্য কোন ইউরোপীয় দেশের ওপরে 10% শুল্ক আরোপ করেছেন? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ইউকে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, না উপরের সবগুলি? এর সঠিক উত্তর হবে উপরের সবগুলি। তো মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে সাপোর্ট করার জন্য সেখানকার যে ইউরোপের যে দেশগুলো সাপোর্ট করছিল, যে গ্রিনল্যান্ড যেহেতু ইউরোপের অংশ এবং ইউরোপের দেশগুলো অবশ্যই সাপোর্ট করবে যে ইউরোপের যাতে কোনো অংশ আমেরিকা গ্রহণ না করতে পারে, কারণ এর প্রতিচ্ছবি এর যে প্রভাব সেটা সারা বিশ্বের মধ্যে একটা খারাপ প্রভাব ফেলবে ইউরোপীয়দের প্রতি, যে তারা একসময় যে পুরো বিশ্বে দাপিয়ে বেরিয়েছে আজকে তাদের উপরে দাপিয়ে বেরাচ্ছে আমেরিকা। তো তারা মূলত আমেরিকার যে এই যে দাবি তারা এই দাবিকে স্বীকার করছে না এবং বলছে যে ইউরোপের যে অংশ আছে গ্রিনল্যান্ড সেটা ইউরোপেরই থাকবে, আমরা ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করছি। এই জন্য ট্রাম্প কী করেছে যে ইউরোপের যে সমস্ত দেশ আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করছে এই কয়েকটা দেশ তাদের উপরে 10% শুল্ক আরোপ করে দিয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে যে পরবর্তীতে আরও এর পরিমাণ বৃদ্ধি করা হবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার জন্য মার্কিন পরিকল্পনা বিরোধিতা করায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডের ওপর শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। 1 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, অর্থাৎ জব তক सूरज चांद रहेगा আমেরিকা কারেন্ট অ্যাফেয়ার पे बना रहेगा। ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিপুল খনিজ সম্পদের কারণে তিনি গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করতে চাইছেন। তো এখান থেকে আপনারা উত্তর পেয়ে গেলেন যে গ্রিনল্যান্ড কেন তিনি অধিগ্রহণ করতে চাইছেন, কারণ গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে কী রয়েছে, একটা নিরাপত্তা রয়েছে, কারণ তার ভৌগোলিক অবস্থান এমন জায়গায় রয়েছে এবং সেখানে বিপুল পরিমাণে কী রয়েছে, খনিজ সম্পদ রয়েছে। এই জন্য তিনি গ্রিনল্যান্ডকে মূলত অধিগ্রহণ করতে চাইছেন। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ড সেনা মোতায়েন করা হয়েছে
ইউরোপের বেশ কয়েকটি দেশ এর সঙ্গে রয়েছে। অর্থাৎ এবার আমরা দেখতে পাবো নেটো জোট, ইউরোপিয়ান জোট, আমেরিকা, রাশিয়া, এই সমস্ত এক প্রকার দেখতে পাবো আমরা যুদ্ধ লেগে গেছে। কোন যুদ্ধ? এটা সামরিক যুদ্ধ না, এটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ আমরা দেখতে পাবো। আজকে 10 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় বক্সারকে এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিজেন্দ্র সিংহকে। এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য পেলেন বিজেন্দ্র সিংহ। দেশের হয়ে অলিম্পিক বক্সিং থেকে প্রথম পদক জিতেছিলেন বিজেন্দর সিং। আজকের 11 নম্বর প্রশ্ন, দোস্তি 17 নামক সামরিক মহড়া কোন দেশের মধ্যে আয়োজিত হচ্ছে? তো দোস্তি 17 নামক সামরিক মহড়া আয়োজন করা হয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের মধ্যে। ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মধ্যে। 17 কেন? কারণ এটা হচ্ছে 17তম সংস্করণ, 17তম এডিশন, 17তম দোস্তি মহড়ার বন্দর পর্ব বর্তমানে মালেতে চলছে। মালে অর্থাৎ মালদ্বীপের রাজধানী। সেখানে ভারতীয় উপকূলরক্ষী, শ্রীলঙ্কা উপকূলরক্ষী এবং মালদ্বীপ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে একটি সহযোগিতামূলক মহড়া। মহড়া অর্থাৎ হচ্ছে সামরিক এক্সারসাইজ। তারা বিভিন্ন রকম প্র্যাকটিস করে সেনাবাহিনীরা নিজেদের মধ্যে। 12 নম্বর প্রশ্ন, নমো বই মেলা 2026 সালে মহত্তা নামক বই কে প্রকাশ করেছেন? তো এটা প্রকাশ করেছেন সম্প্রতি জিতেন্দ্র সিং। অপশন বি, জিতেন্দ্র সিং সম্প্রতি এই বইটি প্রকাশ করেছেন, মহত্তা নামক বই। এবং আরও একটি তিনি বই প্রকাশ করেছেন, সেটা হচ্ছে জেন ভি বনো। জেন ভি বনো এই বইটি তিনি প্রকাশ করেছেন। আমরা এর আগের দিনই কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম যে প্রথম ভারতে নমো বই মেলা দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে, যেটা নরেন্দ্র মোদীকে সমর্পিত করে করা হচ্ছে। আজকের জিকে থেকে প্রশ্ন রাখা হয়েছে গুরুত্বপূর্ণ, যে ভারতে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কটি রয়েছে? ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে 107টি। পশ্চিমবঙ্গে কতগুলো রয়েছে? পশ্চিমবঙ্গে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। ভারতের মোট জীব বৈচিত্র্য হটস্পট কটি রয়েছে? 4টি রয়েছে। ভারতের মোট টাইগার রিজার্ভ কটি আছে? বর্তমানে 8টা রয়েছে। 58টি রয়েছে। এবং লাস্ট যেটা হয়েছে 58 নম্বর, সেটা হচ্ছে মহাদেব ন্যাশনাল পার্ক, মহাদেব টাইগার রিজার্ভ, এটি রয়েছে মধ্যপ্রদেশে। ভারতের এখন পর্যন্ত রামসার সাইটের সংখ্যা কতগুলো আছে? 96টি। কিছুদিন আগেই 94 পড়েছিলাম আমরা, এবং কিছুদিন আগেই হচ্ছে আরও 2টি রামসার সাইট যুক্ত করা হয়েছে, অর্থাৎ জলাভূমি। ভারতের ইউনেস্কো হেরিটেজ সাইটের সংখ্যা 44টি। ভারতের মোট বাঘের সংখ্যা কত আছে? তো লাস্ট জনগণনা অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা হচ্ছে 3682টি, যেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ছিল? তো ভারতের প্রথম জাতীয় উদ্যান ছিল জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলি রয়েছে? তো 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আর প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। এরপরে তোমরা কমেন্ট করে বলবে যে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি রয়েছে এবং সেটি কোথায় অবস্থিত রয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। এখানে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের মেপে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে এই যে নীলগিরি প্রথম হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে রয়েছে কোচ বায়োস্ফিয়ার রিজার্ভ, কোল্ড ডেজার্ট, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা। আসামে রয়েছে মানস রয়েছে, আর আসামে রয়েছে ডিব্রু সুখায়া রয়েছে, মেঘালয়ে রয়েছে নকরেক, অরুণাচল প্রদেশে রয়েছে ডিহাং, পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, উড়িষ্যায় সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, আন্দামানে রয়েছে গ্রেট নিকোবর, অন্ধ্রপ্রদেশে রয়েছে শেষাঞ্চলম, আর আপনার তামিলনাড়ুতে রয়েছে গালফ অফ মান্নার। তামিলনাড়ু এবং কেরলের বর্ডারে রয়েছে আগাস্তমালাই। এরপর হচ্ছে মধ্যপ্রদেশে পাঁচমারি, পান্না নীলগিরি, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। আর আরও রয়েছে মধ্যপ্রদেশে, এটা হচ্ছে আচানগড়, অমরকন্টক এমন রয়েছে। তো এই 18টি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের। এটা রয়েছে হটস্পট। আমরা পড়লাম ভারতে মোট কটি হটস্পট অঞ্চল রয়েছে? 4টি। জীববৈচিত্র্য হটস্পট রয়েছে 4টি। কী কী রয়েছে? একটা রয়েছে হিমালয়, একটা রয়েছে ইন্দো বর্মা, এটা রয়েছে পশ্চিমঘাট পর্বত, এবং আরেকটি রয়েছে সুন্দালেন্ড, যেটা দক্ষিণ অংশে পড়ছি আমরা আন্দামান নিকোবরের। আজকের হচ্ছে জিকে প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন থাকছে, কমেন্টে উত্তর জানাবে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে সম্প্রতি ভারতের স্থান কততম? এর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটি এখানেই থাকলো। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।